Bismillahirrahmanirrahim. Biology second paper, chapter 11. Heredity যেই কথা, genetics একই কথা, genetics and evolution. খুব স্পষ্ট করে বলে দেই, জেনেটিক্স পার্ট থেকে আসবে সিডি, এভলিউশন পার্ট থেকে আসবে এবি। ঠিক আছে, আবার বলছি, এভলিউশন কোশ্চেন সবই দিয়ে দিব আমি। এভলিউশন পার্ট থেকে আসবে এবি, জেনেটিক্স পার্ট থেকে আসবে সিডি। তো বুঝতেই পারতেছো এগুলো একেবারে ম্যাথ ওরিয়েন্টেড ক্লাস। এখান থেকে তুমি রেশিওটা জাস্ট মেলাতে পারলেই তুমি 4 এ 4, 3 তে 3 পেয়ে যাবা। ঠিক আছে স্যার, আবার ছোট্ট একটা মিস্টেকের জন্য পুরোটা কি হয়ে যাবে, ম্যাথের মতো আর কি স্যার, 0 হয়ে যাবে। সো যদি তুমি 100% মানে নিজের উপরে কনফিডেন্স না থাকে, এটা অ্যানসার করার দরকার নাই স্যার। পার্শিয়াল মার্কিং নাই, চেকার বোর্ড ড্রয়িং এ মিস্টেক করে ফেললে 0 মানে 0 শেষ। তো এটা তোমরা একটু কেয়ারফুল থাকবা যে যখনই করতেছো তুমি ওভার কনফিডেন্ট না হলে এই ধরনের সিকিউ অ্যানসার করার দরকার নাই। তুমি পারবা, এই অ্যাসুরেন্স যদি নিজেকে নিজে দিতে পারো তাহলে ওই কোশ্চেনের থ্রুতে অ্যানসার থ্রুতে যাবে। তো এগুলো ভাষা নলেজ দিয়ে চ্যাপ্টার হবে না স্যার, তো ওইভাবে করে বোঝার চেষ্টা করো। সো ফার্স্ট অফ অল, জেনেটিক্স ব্রাঞ্চটার জন্ম হয়েছে গ্রেগর জোহান মেন্ডেলের হাত ধরে। প্রথমে যে টার্মিনোলজিটা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে মেন্ডেলিজম। মেন্ডেলিজম মেন্ডেলিজম হচ্ছে মেন্ডেলের যে দুইটা ফর্মুলা। ফার্স্ট ফর্মুলাটার নাম হচ্ছে ল অফ সেগ্রিগেশন। ল অফ segregation. Number 2, law of independent assortment. Segregation. Law of segregation and law of independent assortment, এই দুইটা ফর্মুলাকে একসাথে বলা হয় মেন্ডেলিজম। তো মেন্ডেলিজমটা এটা অনেক সময় আমরা দেখতে পাই যে বোর্ড এক্সামে 1 মার্কের ডেফিনিশনে আসে হোয়াট ইজ মেন্ডেলিজম। তখন আপনি লিখবেন two formulae of Mendel, they are law of segregation and law of independent assortments are called what sir? Called Mendelism. এখন আসো গ্রেগর জোহান মেন্ডেলকে নিয়ে একটু করে বলি, জাস্ট 5 মিনিটস টাইম নিয়ে, দেন আমরা এই দুইটা ল এস্টাবলিশ করতে যাব। তো গ্রেগর জোহান মেন্ডেল, ওনার জন্ম হচ্ছে 1822 তে অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, অস্ট্রিয়াতে। এখন অস্ট্রিয়া, আগে চেকোস্লোভাকিয়া ছিল। যাই হোক স্যার, তো ওনার এই অস্ট্রিয়াতে বা চেকোস্লোভাকিয়ার যেই ভিলেজে ওনার জন্ম হয়েছিল সেটার নেম অল্টব্রুন, BRUNN। অল্টব্রুন ভিলেজে একটা ফার্মার ফ্যামিলিতে। তো ইউজুয়ালি ফার্মার ফ্যামিলিতে যেই পভার্টি লেগে থাকে সেটা ওনার ফ্যামিলিতেও ছিল। দেন এত কিছুর পরেও ওনার হায়ার স্টাডিজের একটা অ্যাম্বিশন ছিল, হাই অ্যাম্বিশন ছিল বলা যায়। তো সেখান থেকে আমরা দেখতে পাই উনি ইউনিভার্সিটিতে অ্যাডমিট হন ইন দ্য ইয়ার অফ 1855-54 এরকম লিখে আর কি, আসলে একদম অ্যাকুরেট ইয়ারটা তো জানা যায় না, তো 55 ধরে আমরা আগেই চলেন। ইউনিভার্সিটিতে অ্যাডমিট হওয়ার পরে আমরা দেখতে পাই যে উনি খুব বেশি দূর স্টাডি কন্টিনিউ করতে পারেন নাই। ঠিক 1 বছর পরেই উনি স্টাডি ড্রপ দিলেন। এই ড্রপ দেওয়ার পেছনে দুইটা কারণ আমরা পাই। একটা হচ্ছে বাইরের কান্ট্রিতে ওখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি বলতে কিছু নাই, সবগুলাতেই কস্ট ইকুয়াল। বাংলাদেশের মতো জায়গায় পাবলিক ইউনিভার্সিটি আছে যেখানে একদম চিপ রেটে স্টাডি করা যায়,
প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে স্টাডি অনেক এক্সপেন্সিভ। তো বাইরের ইউনিভার্সিটিগুলো, ভালো ইউনিভার্সিটিগুলো সবগুলোর স্টাডি কেমন স্যার? এক্সপেন্সিভ। তো ওনার ফ্যামিলি এটা অ্যাফোর্ড করতে পারেন নাই বলে উনি ডিসকন্টিনিউ করেছেন বলে আমরা ধরে নিই। আরও একটা ব্যাপার আমরা জানতে পারি মানে কি মনে করা হয় আর কি, যে উনি কিছু সাবজেক্টে রেজাল্ট পুয়ার করার কারণে ইউনিভার্সিটি তাকে আর অ্যাকসেপ্ট করে রাখতে চায় নাই আর কি। তো উনি ড্রপ আউট হয়ে গেলেন ইউনিভার্সিটি থেকে এবং 1856 এ উনি ওনার ভিলেজে রিটার্ন করছিলেন। তো ভিলেজে যখন রিটার্ন করছিলেন অন দ্যাট টাইম আশেপাশে অনেকগুলো ভিলেজ ক্রস করে উনি যাচ্ছিলেন এবং এই সময়টাতে ভিলেজার্সরা তাদের সামনে যে লন আছে সেই লনে গ্রিন পি কাল্টিভেট করছিল। কি কাল্টিভেট করছিল? গ্রিন পি। গ্রিন পি এর সায়েন্টিফিক নেম কি? পাইজাম স্যাটাইভাম। পাইজাম স্যাটাইভাম। বাংলা নাম কি? মটরশুঁটি। মটর ভাজা, মটরশুঁটি। এটা একটা ডিপ্লয়েড প্ল্যান্ট এবং এখানে ক্রোমোজোম নাম্বার টুয়াইস n = 14। তো উনি খুব অবাক হয়ে একটা ব্যাপার লক্ষ্য করলেন, সেটা হলো এক একজন ভিলেজার্স একটা ভ্যারাইটির মটরশুঁটি লাগিয়েছিলেন। তো উনি কেমনে বুঝলেন যে এগুলো এক এক রকম ভ্যারাইটি? উনি দেখলেন যে কোনটার ফ্লাওয়ারের কালার হোয়াইট, কোনটার ফ্লাওয়ারের কালার পার্পল, কোনটার ফ্লাওয়ারের কালার অফ হোয়াইট। এভাবে করে উনি মাল্টি ডাইভার্স কালারফুল ফ্লাওয়ারের কালারগুলো দেখে উনি বুঝতে পারলেন যেগুলো এক একটা ডিফারেন্ট ভ্যারাইটিস। এরপরে দেখা গেল যে উনি ওই প্ল্যান্টগুলো কি কালেক্ট করতে লাগলেন? সিড কালেক্ট করতে লাগলেন। আমরা দেখতে পেলাম যে আলাদা আলাদা করে উনি সিডগুলোকে কি করলেন? ওনার নিজে কাগজের মধ্যে করে প্যাকেটে আলাদা আলাদা করে প্রিজার্ভ করে ওনার ব্যাগে রাখলেন। এটা নিয়ে একটা ডকুমেন্টারিও হয়েছে, তোমরা ইউটিউবে ঘাটলে পাবা, গ্রেগর জোহান মেন্ডেলকে নিয়ে। তো ভিলেজের পথ দিয়ে উনি বাড়ির দিকে যাচ্ছেন আর একটা করে ডিফারেন্ট আশেপাশে গ্রিন পি প্ল্যান্টগুলো করতেছে। তো ওখান থেকে একই প্ল্যান্টে ফ্লাওয়ারিং ফ্রুটিং একসাথেই পাওয়া যায় স্যার। উনি দেখলেন যেটা ফ্লাওয়ার একরকম, উনি এটার সিডটা প্রিজার্ভ করলেন। এভাবে করে উনি ওনার ভিলেজ পর্যন্ত রিচ করতে করতে টোটাল 34 টাইপসের কত টাইপের? 34 টাইপস। মনে রাখবা 34 টাইপসের উনি ডিফারেন্ট ভ্যারাইটির সিড কি করলেন? কালেক্ট করলেন। কালেক্ট করে ওনার ভিলেজের যে ক্যাথলিক চার্চ, সেই ক্যাথলিক চার্চে ফাদার হিসেবে জয়েন করলেন, জুনিয়র ফাদার হিসেবে জয়েন করলেন। তখন ওনার নামের আগে অ্যাড হয়ে গেল গ্রেগর। তার মানে প্যারেন্টসরা কি নাম দিয়েছিলেন? জাস্ট জোহান মেন্ডেল, এখন হয়ে গেল গ্রেগর জোহান মেন্ডেল। তো যাই হোক স্যার, এই জয়েন করার পরে ক্যাথলিক আসলে এই রিসার্চের যে কথাগুলো বলা, আসলে এগুলো অলমাইটি চাইছেন যে ওনার মাধ্যমে এটা হোক, না হলে ওনার তো স্যার এই বিষয়ে কোনো হিউজ নলেজ নাই, বাট হয়ে গেছে স্যার, রিসার্চ ওনার মাধ্যমেই হয়ে গেছে। তো ক্যাথলিক চার্চের সামনে বিশাল একটা লন ছিল, এরিয়া ছিল, ব্যারন ল্যান্ড ছিল, গ্রাসি ল্যান্ড ছিল। উনি এই হিউজ ল্যান্ডটাকে ওনার এক্সপেরিমেন্টাল প্লট হিসেবে ইউজ করলেন। সেখানে এই গ্রিন পিয়ে সিডগুলোকে সো করে দিয়ে উনি রিসার্চ স্টার্ট করলেন। দ্যাট টাইম দ্য ইয়ার ওয়াজ জাস্ট নেক্সট ইয়ার 1857। 1857 এই 34 টাইপস অফ সিড নিয়ে রিসার্চ করলেন এবং একটা স্টেজে গিয়ে সেই রিসার্চটা এন্ড হয়ে গেল। কোন ইয়ারে জানো? 1865। 1865 এ যখন উনি রিসার্চ এন্ড করলেন ততদিনে উনি দুইটা ফর্মুলা এস্টাবলিশ করে ফেলেছেন, ল অফ সেগ্রিগেশন এন্ড ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এগুলো আলাদা আলাদা আরো একটা নাম আছে, সিনোনিম আছে, এগুলো স্যার আমি সময় আসলে আপনাদেরকে শিখাই দিব। যেমন পিউরিটি অফ গ্যামেটস, ফার্স্ট ল অফ মেন্ডেল, হাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, এরকম ডিফারেন্ট নেম আছে, আমি সময় আসলে জানাই দিব স্যার আপনাদেরকে। তো যখন দুইটা ফর্মুলা উনি 1865 এ গিয়ে শেষ করলেন, এবার
এগুলাকে উনি লাইমলাইটে আনবেন। যে কোনো রিসার্চ আপনি যখন কন্ডাক্ট করবেন, আপনি যখন একটা কনক্লুশন এসে পৌঁছবেন, তখন সেটাকে পাবলিশ করা লাগে। এটাকে ফোকাস করার জন্য, এটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য পাবলিশ করা লাগে। এবং পাবলিশ কোথায় করবেন? প্রথম আলো পেপারে, তাহলে বাংলাদেশ অবজারভার কোথায় স্যার বলেন? জার্নালে। এই জার্নালকে বলে সায়েন্টিফিক জার্নাল। সায়েন্টিফিক জার্নালগুলা বছরে পাবলিশ হয় দুইবার, জুনে একবার, ডিসেম্বরে একবার, দুইবার পাবলিশ হয়। এখন পর্যন্ত এখন সব জার্নাল, বাংলাদেশে অনেক জার্নাল আছে না সায়েন্টিফিক জার্নাল, প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা রিসার্চ আছে না স্যার, জার্নাল পাবলিশ হচ্ছে না। এনিওয়ে স্যার, তাহলে আমরা দেখতে পেলাম যে উনি ওই রিজিয়নের যেই ফেমাস সায়েন্টিফিক জার্নালটার নেম হচ্ছে অ্যানুয়াল প্রসিডিংস অফ ব্রুন। অ্যানুয়াল প্রসিডিংস অফ ব্রুন এই জার্নালে পাবলিশ করলেন ঠিক তার পরের বছর। খুবই রিমার্কেবল একটা ইয়ার 1866। এতদিন পর্যন্ত উনি সবার কাছে খুব একটা অনারেবল পারসন ছিলেন, রেসপেক্টেড পারসন ছিলেন। এই ফর্মুলাটা পাবলিশ করতে গিয়ে, পাবলিশ যখন হয়ে গেল 1866-এ, উনি সবার রোশানলে পড়ে গেলেন স্যার। সবার চোখে উনি খুব কালার হয়ে গেলেন, খারাপ হয়ে গেলেন। কেননা ওই সময়ের যেই ফেমাস সায়েন্টিস্টরা ছিল, তারা প্রথমেই বলে বসলো যে ওনার তো কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি নাই, উনি কেমনে রিসার্চ করে, আর এই জার্নাল অথরিটি কেমন, এরকম একজন ইলিটারেট, মানে ওদের কাছে সো কল্ড সায়েন্টিস্টদের কাছে উনি এখন ইলিটারেট, তো এরকম ইলিটারেট একজন পার্সনের রিসার্চ কিভাবে ছেপে দিল। তোরা ওইটাকে নিয়ে স্যার তীব্রভাবে ক্রিটিসাইজ করতে লাগলো। তো গ্রেগর জোহান মেন্ডেল খুবই ইন্ট্রোভার্ট টাইপের একজন পার্সন ছিলেন। উনি ফার্দার এগুলো নিয়ে কোনো আর্গুমেন্টে গেলেন না। চাইলে তো উনি বলতে পারতেন যে আমার এই 57 থেকে এই পর্যন্ত একটা লং টাইম ধরে রিসার্চ করার একটা কি আছে, এক্সপেরিয়েন্স আছে, ডকুমেন্টস আছে, তোমরা আসো আমার সামনে দেখে যাও সেটা, এই এক্সপেরিমেন্টাল প্লট যেই ক্যাথলিক চার্চের সামনে আছে। বাট উনি এগুলোর কোনো প্রোটেস্টই করলেন না। বলা যায় এ কাইন্ড অফ এগুলো মাথা পেতে মেনে নিলেন। অনেকে ওনাকে যে ব্লেমগুলো দেওয়া হলো, উনি এগুলোর কোনো কিছুই কি করলেন না, কোনো এটার এগেইনস্টে কিছুই বললেন না, যেহেতু উনি খুবই 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 ইন্ট্রোভার্ট টাইপের একজন পার্সন ছিলেন। খুব একটা বেশি কথা বলতেন না, খুব সাইলেন্টলি মুভ করতেন, চলাফেরা করতেন এইভাবে। তো যাই হোক, এভাবে করতে করতে উনি কষ্ট নিয়ে উনি মারা গেলেন 1884-এ। মেন্ডেলের গল্প এখানেই শেষ। মেন্ডেলকে নিয়ে আমরা ফার্দার তেমন কিছু জানি না স্যার। উনি এই ইয়ারেই মারা গেলেন। তারপরে এসে আমরা দেখতে পাই যে বেশ অনেক দিন পরে ওনার ডেথের 16 ইয়ার্স লেটার, 16 এর পর তো কত হয়, 1900 ডিফারেন্ট কালার ইউজ করতে কারণ এটা মেন্ডেলের পরবর্তী। এটা কি ডারউইন? ডারউইন না, শুনেন স্যার, শুনতে থাকেন, আরো অনেক আগে। আসেন স্যার, 19 এই ইয়ারটাতে এসে তিনজন আলাদা দেশের আলাদা আলাদা সায়েন্টিস্ট, খুব নামকরা তিনজন সায়েন্টিস্ট। ফার্স্ট জন হচ্ছেন হুগো দা ভ্রিস। সেকেন্ড জন হচ্ছেন জার্মানির কার্ল করেন্স। আর থার্ড জন হচ্ছেন রাশিয়ার এরিক চেরমার্ক। এই তিনজন সায়েন্টিস্ট আলাদা আলাদা ভাবে মেন্ডেল পর্যন্ত রিচ করলেন, মেন্ডেলের রিসার্চ পর্যন্ত রিচ করলেন। তো যখন কোনো একটা, তাহলে ওনারা রিচ করছেন, বাট তখনও মেন্ডেল সম্পর্কে ওনারা কিছুই জানেন না। মেন্ডেল তখনও স্যার একেবারে ক্যান্ডেলের লাইটের নিচে ডার্কে পড়ে আছেন, দেখা যাচ্ছে না ওনার। তো এরকম সিচুয়েশন আমরা দেখতে পাই যে যখন আপনি কোনো একটা রিসার্চ কন্ডাক্ট করবেন, লিসেন টু মি অ্যাটেনটিভলি, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এই রিসার্চটা যে একটা নিউ রিসার্চ, এটা এস্টাবলিশ করতে গেলে আপনাকে প্রিভিয়াস জার্নালগুলো চেক আউট করা লাগে। তো ওনারা চেক করা শুরু করলেন এই ইয়ার থেকে, ওনাদের রিসার্চটাকে নিউ বলার জন্য চেক করতে করতে কোন ইয়ার পর্যন্ত আসলেন,
কত বছর ব্যাক? 34 34 ইয়ার্স ব্যাক। যাই হোক স্যার, কিভাবে যেন মিলে গেছে স্যার। 34 ইয়ার ব্যাকে এসে ওনারা অবাক হয়ে গেলেন স্যার, যে গ্রেগর জোহান মেন্ডেল নামে একজন ক্যাথলিক চার্চের ফাদার এই রিসার্চ করছেন। ওরা অবাক হয়ে গেল দেখে যে রিসার্চটা মানুষের পক্ষে করা কত ডিফিকাল্ট, উনি এটা এত ক্লিয়ারলি কিভাবে করলেন। ওনারা দেখে অবাক হয়ে গেলেন। ওনারা ওনাদের রিসার্চের কথা ভুলে গেছেন তখন। ওনারা সাথে সাথে এই ক্যাথলিক চার্চে ছুটলেন। ছুটে গিয়ে ক্যাথলিক চার্চ অথরিটিকে বললেন যে এই পার্সনের আরো কি ফার্দার, কারণ যারা সায়েন্টিস্ট তারা একজন সায়েন্টিস্টের ভ্যালু দিতে পারবে স্যার। তো ওরা বুঝতে পারলো যে না, এই মানুষ যেহেতু 34 ইয়ার্স এই আগে বায়োলজিকে কোথায় নিয়ে গেছে, তার কাছে আরো ভ্যালুয়েবল থিং থাকতে পারে। তো ওরা গিয়ে ঘাটাঘাটি, কারণ আর তো ওরা কোনো একটাই পেপার ওনার ছিল, এই অ্যানুয়াল প্রসিডিংস অফ ব্রুনে পাবলিশ হয়েছিল, আর কোনো পেপার নাই ওনার জীবনে। যাই হোক স্যার, তো এভাবে করে অথরিটিকে আস্ক করা হলো যে ওনার যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে সেগুলো একটু আমাদেরকে দেওয়ার জন্য, আমরা আবার রিটার্ন দিয়ে দিব ডকুমেন্টসগুলো। তো ক্যাথলিক চার্চ অথরিটি বললো যে আমরা তো আসলে ওনার ডেথের পরে এগুলো বার্ন করে ফেলছি, সব করে ফেলছি, এগুলো আমাদের কাছে ভ্যালুলেস মনে হয়েছে, সবকিছু বার্ন করে দিচ্ছে। ক্যাথলিক চার্চের সামনে রেখে সব বার্ন করে দিচ্ছে, কারণ এগুলো কাগজপত্রগুলো কি দরকার, কেউ আর যেহেতু ওনার তো নেক্সট জেনারেশন ছিল না, উনি তো লাস্ট, তাই তো ওনার কেউ যদি মানে ওনার থেকে নিয়ে যাবে, ওনার অফিস স্প্রিং যারা ছিল কোনো সুযোগ ছিল না, আফটার ফাদার ছিল। যাই হোক স্যার, তো এভাবে করে একটা স্টেজে এই ইয়ারে এসে, এটাকে বলা হয় মেন্ডেলের রিডিসকভারি ইয়ার, এই ইয়ারটাকে। তো ওনারা ওনাদের রিসার্চের কথা ভুলে ওনারা অবাক হয়ে গেছেন যে 34 ইয়ার্স ব্যাকে যদি এই মানুষটাকে ইভালুয়েট করা হইতো, বায়োলজি অন্য একটা জায়গায় থাকতো আজকে। ওই সময় 34 ইয়ার্স কিন্তু হিউজ একটা টাইম। ওই সময় এই যদি ইভালুয়েট করা হইতো, উনি ফার্দার ওনার থেকে আরো হয়তো অনেক কিছু বের হয়ে, নতুন কিছু বের হয়ে আসতো স্যার। তো যাই হোক স্যার, ওনারা ওনাদের রিসার্চের কোনো ক্রেডিট নিলেন না যে বায়োলজির আস্তে আস্তে একটা নতুন ব্রাঞ্চ এস্টাবলিশ হতে যাচ্ছে, জেনেটিক্স। এই নতুন ব্রাঞ্চের ফাদার হিসেবে বসিয়ে দেওয়া হলো, ফুল ক্রেডিট দেওয়া হলো একজন আননোন পারসনকে। উনি নিজেও জানেন না উনি যে জেনেটিক্সের ফাদার। খারাপ লাগে না স্যার বিষয়গুলো? খুব খারাপ লাগার মতো বিষয় কিন্তু জিনিসটা। তো আজ থেকে 20 কত বছর আগে 2002 সালে আমাকে এই কথাগুলো আমাকে আমার ক্লাসে টিচার বলতেছিলেন আর কি। তো অনেক লম্বা সময় ধরে এটা আমার খুব গুজবাম্প হয় স্যার এই কথাগুলো যখন বলি। কারণ একজন রিসার্চার, উনি ওনার লাইফে রিসার্চের যে ভ্যালু পেলেন না, উনি যে মারা গেলেন, যে কেউ জেনে মারা গেলেও স্যার শান্তি লাগতো, মানুষটা জানতে পারছে। তো জানতে পারে নাই, এই দুঃখ নিয়ে হয়তো উপর থেকে দেখতেছেন, এটা হয়তো আমরা বিলিভ করি উপর থেকে হয়তো উনি দেখতেছেন এই বিষয়গুলো। তো যাই হোক, দেখেন এই মানুষটা কিছু নাই, জাস্ট একটা পেপার পাবলিশ করে গেছে, ইয়ার আফটার ইয়ার এই মানুষটাকে আমরা রিকল করতেছি। সো ফার জেনেটিক্সের যতগুলো বই লেখা হয়েছে এবং ইন ফিউচার যতগুলো বই লেখা হবে, এই পার্সনের নাম সবার আগে থাকবে। অনেক বড় ক্রেডিট না স্যার? অনেক বড় ক্রেডিট। তো 2007 বা 6 আমার এক্সাক্ট মনে পড়তেছে না, ওই সময় মার্টিন ইভান্স, সুইডেনের যে কারোলিনস্কা ইনস্টিটিউট, সেখান থেকে নোবেল প্রাইজ ডিক্লেয়ার করা হয়। মার্টিন ইভান্স উনি কিন্তু খুব নামকরা একজন জেনেটিস্ট, ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। এবং ওনার রিসার্চটা কিসের উপরে ছিল? জেনেটিক্সের উপরে। র্যাট নিয়ে কি একটা রিসার্চ করেছিলেন, আমার এক্সাক্ট মনে নাই। আমার জাস্ট ওই জিনিসটা মনে আছে, এটা যখন পাবলিশ হচ্ছিল, এটা যখন প্রচার করা হচ্ছিল ডিফারেন্ট নিউজে, পার্টিকুলারলি ওই সময় তো অ্যাকচুয়ালি বিবিসি বেশি ব্রডকাস্ট করতো, দেন সিএনএন ওগুলো বেশি ফোকাস করতো। এখন না আল জাজিরা অনেক লাইমলাইটে চলে আসছে। তো যাই হোক স্যার, ওই সময় এখনো মনে আছে যে একটা ভিডিওতে দেখেছিলাম যে ওই সুইডেনের যে কারোলিনস্কা ইনস্টিটিউট, সেখানে গ্রেগর জোহান মেন্ডেলের একটা পোর্ট্রেট আছে স্যার, লাল গালিচা দেয়া আছে। সেখান থেকে নোবেল লরিয়েট হেঁটে যাচ্ছেন, যেহেতু ওনার রিসার্চ হচ্ছে জেনেটিক্সের উপরে। মার্টিন ইভান্স কিন্তু স্যার ওনার ফ্যামিলিটা পুরো নোবেল লরিয়েট ফ্যামিলি। ওর গ্র্যান্ডফাদারও কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন স্যার রিসার্চার। তো ওইখানে গিয়ে এই গ্রেগর জোহান মেন্ডেলের পোর্ট্রেটের সামনে গিয়ে একটা স্যালুট দিয়ে আসছেন স্যার। একজন নোবেল লরিয়েট মানে স্যালুট দিচ্ছেন যার কোনো কোয়ালিফিকেশন নাই। তো কোয়ালিফিকেশন একটা ডিফারেন্ট থিং স্যার, এটাকে কখনো আপনি এডুকেশন দিয়ে প্রপারলি জাজ করতে পারবেন না। তো সবসময় ইউনিভার্সিটি দরকার হয় না।
তো আমি আমার যেটা মনে হয় আর কি স্যার, সরি, এটা এই রিসার্চটা যারা ফার্দার স্টাডি করছে, আমার তো স্যার ইউনিভার্সিটিতে কিছুটা পড়াশোনা করার সুযোগ হয়েছে স্যার ওনাকে নিয়ে, এগুলো স্যার তো মানুষের পক্ষে রিসার্চ করা সম্ভব না, এগুলো স্যার সম্পূর্ণভাবে অলমাইটি ওনাকে একটা স্পিরিট দিয়েছিলেন, গড গিফটেড স্পিরিট, ওই স্পিরিটের মাধ্যমে ওই রিসার্চটা চালাইছেন। এগুলো খুবই 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 ক্রিটিক্যাল রিসার্চ। এগুলো আমি আপনাকে স্যার এই একটা ক্লাসে 1 ঘন্টার ক্লাসে বুঝাইতে পারবো না। আমার 6 বছর 7 ইউনিভার্সিটিতে প্রায় 8 বছর ছিলাম আমি স্যার, এই 8 বছরের স্টাডি আমি আপনাকে 1 ঘন্টায় বুঝাতে পারবো না। আমি প্রতিনিয়ত খালি এই মানুষটার মানে বিভিন্নভাবে বিভিন্ন জার্নালে খুঁজতাম ওনাকে নিয়ে কিছু জানা যায় কিনা, তো খুব একটা বেশি জানার সুযোগ পাইনি, যেহেতু ওনার লাইফ নিয়ে আমাদের জানার সুযোগ নাই। ডেথের পরে ওনাকে রিডিসকভার করা হয়েছে এবং ফুল ক্রেডিট ওনাকে দেওয়া হয়েছে। আসেন স্যার, তো ওনার ফর্মুলাগুলো নিয়ে কিছুটা স্টাডি করেছিলাম। আজকে আমরা ল অফ সেগ্রিগেশন নিয়ে একটু স্টাডি করব। আমি ইনফরমেশনগুলো বোর্ডে লিখতেছি, আমার সাথে সাথে আপনারাও লিখবেন। তাহলে আজকে আমরা মেন্ডেলিজমের ল অফ সেগ্রিগেশন নিয়ে স্টাডি করব। এমসিকিউতে যে জিনিসগুলো খুবই কমন সেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল কোন প্ল্যান্ট নিয়ে রিসার্চ করেছিলেন? পি প্ল্যান্ট, গ্রিন পি, পি প্ল্যান্ট। সেই পি প্ল্যান্টের সায়েন্টিফিক নেম কি? পাইজাম স্যাটাইভা। এখানে একটা সেলে কয়টা ক্রোমোজোম আছে? 14টা, 14টা। তাহলে আসো নাম্বার 1, ফার্স্ট ল অফ মেন্ডেল। তাহলে স্যার ইভলিউশনটা আরেকটা টপিক, রাইট? আর তার এখানে যেটা সাবচ্যাপ্টার আছে একটা জেনেটিক্স, একটা ইভলিউশন, ওটা থেকে তারপর ন্যাচারাল সিলেকশন monohybrid cross, segregation, purity of gametes, gametes, phenotypic ratio, three is to 1, but genotypic ratio 1 is to 2 is to 1. বুঝাই দিব স্যার, অস্থির হওয়ার কোনো কারণ নেই, সবগুলো পার্ট আপনারা বুঝবেন এবং ইনশাআল্লাহ আমার থেকে ভালো জেনেটিক্স আপনারা বুঝবেন। এটা হচ্ছে ফার্স্ট ল রিলেটেড, ফার্স্ট ল এর জেনোটাইপিক রেশিও, ফেনোটাইপিক রেশিও সব বুঝাই দিব, আগে লেখা শেষ করেন। স্যার ইনহেরিটেন্সটাকে আমরা মেন্ডেলিজমে শিখবো। ইনহেরিটেন্স মানে হচ্ছে হেরিডিটি, ইনহেরিটেন্স মানে ক্যারেক্টারগুলো ফাদার মাদার থেকে অফস্প্রিং এ যাওয়া, এটাকে বলে ইনহেরিটেন্স। মানে এটা কি মেন্ডেলিজমে শিখবো? এটাই তো জেনেটিক্স। আচ্ছা, তাহলে এটা পিওরলি ওর উপর বেসিস হবে। ফাদার, টপ প্ল্যান্ট, আজকে অনেকে ক্লাস করতেছে, আমি বুঝলাম না স্যার কি কারণে, ये कोई साथ कोई, अरे खुदा, नाजिफा कोई,
স্যার এটা কি P1 জেনারেশন স্যার P1 জেনারেশন মাথা ফাটাই দিল পিএল লিখছে নাকি এখন পিএল লিখছে লিখে দেখবি না বেটা P1 কি আবার F1 তো উল্টা পাল্টা সামনে পড়া আগে বলে ফেলতেছে আগে দৌড়াস কেন আবার খরগোশ সো এই পার্টটা শেষ এখন এই পার্টটা ড্রাফট করে আমরা নেক্সট পার্টে চলে যাব আমার সামনে এটাকে চাইলে তুমি চেকার বোর্ডও দেখিয়ে টিচার থেকে মার্কস আদায় করে নিতে পারো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এটাই তো সো এটা শেষ এবার পরের ফর্মুলাতে চলে যাচ্ছি আমরা স্যার তারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন ফার্স্ট ইয়ারের জন্য কার থেকে মেসেজ স্যার সোর্স আছে এসে কি অসুস্থ হয়ে যাচ্ছে আপনারা নাম হচ্ছে আমি I've been on this first kind of excited. ফিলিয়াল শেষ এরপর লিখে ফেলছো চলো এটা রিলিজ করে দিতে হবে এতক্ষণ কি করছো তোমরা এগুলো তো কাইন্ড অফ ইনসাল্টিং Sir, they draw person just to erase it. আমাদের ম্যাথের এক টিচার ছিল উনি এত ফাস্ট ম্যাথ করতো জাস্ট এই হাতে মার্কার এই হাতে কাগজ উনি কি হাতে এক হাতে কাপড় থাকে নাকি আমাদের এর ভিতরে উনি লিখতেছে তো এখন এই হাতে ওনার যে গ্যাপটা দেখা যায় এই গ্যাপের মধ্যে তোমাকে লিখতে হবে এর ভিতরে এর মধ্যে এসে আবার স্টুডেন্ট কি পিনে গেছো কিন্তু লিখো নাই কেন এত সময় দিলাম তোকে লিখো আগে বলো লেখা শেষ এফ এর পরে এফ মানে ফিলিয়াল এফ মানে ফিলিয়াল Say stop করে সমুদ্রে খাবার তো না ফ্যাটও করে দিতে পারে স্যার স্কয়ারটা দেখতেছেন
square. Here you are. Square. এই নড়ি চশমা তো ভালো সব বসে আছে এক চশমা দিয়ে কয়জনে 40 তুই চশমা কিনছ না কেন? না আছে বেড়েছে তো পাওয়ার কত? 2.75 পিছনে চলে কেমনে? কি বড় আউট টু কোড কি সত্যি নাকি? তোর চোখে আরো বাড়বে তো। আয় খোদা, পরে তো মোটা মোটা ক্লাস নিয়ে করতে হবে। স্যার আমারে পজিটিভ 1 ছিল, তো তো অনেক বেশি মাইনাস -8 স্যার আমারে পজিটিভ ছিল, পজিটিভ থেকে এখন নেগেটিভ হবে তো। বড় ভাই উল্টাপাল্টা কাজ করতেছিস নাকি? আমি অ্যাকচুয়ালি চিন্তা চেতনায় খালি আছিস নেগেটিভ। নেগেটিভ তো হবে। স্যার ছোট স্কয়ারটা কি লিখছেন? ছোট স্কয়ারটাতে স্মল টি ক্যাপিটাল করে একদম এই কর্নারে এটা মেইলের সাইন, এটা ফিমেলের সাইন। এই যেটা ফিমেল, এটা মেইল। উপরটা মেইল, নিচেরটা মেইল, মেইল ফিমেল, উপরে ফিমেল, নিচে মেইল। স্যার শুরু করি তাহলে। আসেন স্যার, মেন্ডেলিজম আসলে এসির জন্য খারাপ লাগতেছিল। আমার কফিংটা ঠিক হয়ে আসছে। মেন্ডেলের ফার্স্ট লটাকে অনেকগুলো নামে ডাকা হয়, খেয়াল করো। ফার্স্ট ল অফ মেন্ডেল, অথবা মনোহাইব্রিড ক্রস, অথবা ল অফ সেগ্রিগেশন, অথবা পিউরিটি অফ গ্যামেটস। তো এটা দুই ধরনের রেশিও আছে, একটা হচ্ছে ফেনোটাইপিক রেশিও, একটা হচ্ছে জেনোটাইপিক রেশিও। এখন ফেনোটাইপিক মানে কি? ফেনোটাইপ টার্মটা আসছে, ফেনোটাইপিক রেশিও আসছে ফেনোটাইপ থেকে। তাহলে প্রথমে আমাকে এই দুইটা ওয়ার্ডের মিনিং জানতে হবে। ফেনোটাইপ মানে কি, জেনোটাইপ মানে কি। সাপোজ আমি বললাম যে এই প্ল্যান্টটা টল, সো ইটস আ ভিজিবল ফিচার। Phenotype means visible feature, the feature that can be seen from outside. যেই ফিচারটাকে আউটসাইড থেকে দেখা যাচ্ছে এরকম ফিচারকে বলা হয়েছে ফেনোটাইপ। আমি বললাম যে এই ফ্লাওয়ারের কালারটা রেড, এই যে রেড কালার ফ্লাওয়ার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফেনোটাইপ। এটার বাংলা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, the feature that can be seen from outside, দেখা যাচ্ছে এরকম একটা ফিচার। এবার আসো, জেনোটাইপ মানে হচ্ছে এই ফিচারটাকে যেই জিনটা কন্ট্রোল করতেছে সেই জিনের ফিচারকে বলে জেনোটাইপ। বুঝছো? যেমন আমরা এবার একটু এইদিকে তাকাই, বোর্ডে তাকাই। গ্রেগর জোহান মেন্ডেল একটা টল পি প্ল্যান্ট নিলেন আর একটা ডোয়ার্ফ বা শর্ট পি প্ল্যান্ট নিলেন। খেয়াল করো, এই প্ল্যান্টের এই যে টল, ডোয়ার্ফ, এগুলো হচ্ছে ফেনোটাইপ। আর টলনেস কে কন্ট্রোল করতেছে কয়টা জিন? দুইটা জিন। যে কোনো ফিচার কন্ট্রোল করতে কয়টা জিন লাগে? মিনিমাম দুইটা জিন লাগে। এবং এই দুইটা জিনের একটা পাইছে সে ফাদার থেকে, আর একটা পাইছে মাদার থেকে। প্রত্যেকটা ফিচার কন্ট্রোলিং এর জন্য এ পেয়ার অফ জিন লাগে, এবং এই জিনগুলো সে অ্যাচিভ করেছে, একটা তার ফাদার থেকে আরেকটা তার মাদার থেকে। এখন এখানে এই যে ক্যাপিটাল টি দিছো, এটাই হচ্ছে জেনোটাইপ। লাইক তোমাকে টিচার আস্ক করবে মেন্ডেল যেই ফাদার প্ল্যান্টটা ইউজ করেছিলেন সেটার ফেনোটাইপ কি, তুমি বলবা টল। মেন্ডেল যে ফাদার প্ল্যান্টটা ইউজ করেছিলেন তার জেনোটাইপ কি, তুমি বলবা ক্যাপিটাল টি। তাহলে জেনোটাইপের অ্যানসারটা হবে অ্যালফাবেটিক্যাল লেটারগুলা, আর ফেনোটাইপ হবে কোন একটা ক্যারেক্টার। আমি কি বুঝাইতে পারছি? এখন আসো, ক্যাপিটাল কেন, স্মল কেন? ডমিনেন্ট ক্যারেক্টার। যখনই কোনো জায়গায় ক্যাপিটাল লেটার দেখবা, ইট মিন্স ডমিনেন্ট ক্যারেক্টার। ঠিক আছে স্যার? আর যখন স্মল লেটার দেখবা তখন হচ্ছে
রিসেসিভ ক্যারেক্টার, আমি স্পেলিং গুলো লিখে দিচ্ছি। ডমিন্যান্ট ক্যারেক্টার, আরেকটা কি বললাম? রিসেসিভ। আমি এই দুটো ডেফিনেশন বলে দেই। ডমিন্যান্ট ক্যারেক্টার হচ্ছে, তাকাও আমার দিকে, যখন দুইটা ফিচারকে নিয়ে তুমি কাজ করতেছো, দুইটা অপোজিট ফিচার, একটা ব্ল্যাক আর একটা হোয়াইট, এটা একটা অপোজিট ফিচার। একটা টল একটা শর্ট, এটা একটা অপোজিট ফিচার। ঠিক আছে? ডে নাইট, এটা একটা অপোজিট। এইরকম ফিচারগুলোকে বায়োলজিতে বলে কন্ট্রাস্টিং ফিচার। কন্ট্রাস্টিং ফিচার, বুঝাইতে পারছি? তাহলে মেন্ডেল এই যে ওয়ান পেয়ার কন্ট্রাস্টিং ক্যারেক্টার নিয়েছেন, একটা টল প্ল্যান্ট ছিল, একটা শর্ট প্ল্যান্ট ছিল। তো যখন একটা প্ল্যান্ট, হাইটের কথাই বলি, সে আরেকটা ফিচার শর্টনেসটাকে কি করে রাখছে? সাপ্রেস করে রেখে শুধু নিজেকে এক্সপ্রেস করছে, এরকম ফিচারকে বলে ডমিন্যান্ট ক্যারেক্টার। সো ডমিন্যান্ট ক্যারেক্টার হচ্ছে ওই ক্যারেক্টারটা যেটা অলওয়েজ অন্য একটা ক্যারেক্টারকে চাপা দিয়ে রাখে। সে অলওয়েজ নিজেকেই এক্সপ্রেস করবে, অন্যকে এক্সপ্রেস করতে দিবে না, সে স্ট্রং, এরকম ফিচারকে বলে ডমিন্যান্ট ক্যারেক্টার। আর যাকে সাপ্রেস করে রাখছে তাকে বলে রিসেসিভ ক্যারেক্টার। মেন্ডেলের রিসার্চ আমরা দেখতে পারতেছি, টল প্ল্যান্টটা কি? ডমিন্যান্ট, শর্ট প্ল্যান্টটা রিসেসিভ। এই যে শর্ট প্ল্যান্ট যেটা আছে, এটা ইউজ করা হবে গাইনোইশিয়াম। গাইনোইশিয়াম মানে স্টিগমা, স্টাইল, ওভারি। স্টিগমা, স্টাইল, ওভারি, গাইনোইশিয়াম। যেটা ফাদার প্ল্যান্ট, ওনার ইউজ করা হবে জাস্ট পোলেন গ্রেইন। মেইন পার্ট পোলেন গ্রেইন গুলাকে আমি কার উপরে ছেড়ে দিব? স্টিগমার উপরে ছেড়ে দিব। এই ছেড়ে দেওয়াটাকে কি বলে? পলিনেশন। ভেরি গুড। কোন পলিনেশন? ক্রস পলিনেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেন্ডেল অ্যাকচুয়ালি কি রান করিয়েছিলেন? ক্রস পলিনেশন। ঠিক আছে স্যার, ক্রস পলিনেশন। এবং উনি দেখো এনশিওর করছিলেন এইটা যে ফ্লাওয়ারের গাইনোইশিয়াম, সেই ফ্লাওয়ারে কি অ্যান্ড্রোইশিয়াম নাই। তার মানে উনি যে কোনো মূল্যে হোক এইখানে সেলফ পলিনেশনকে প্রিভেন্ট করাইছেন। চিন্তা করতে পারতেছে এগুলা? এটা একটা টার্মিনোলজি আছে, ইমাসকুলেশন। ইমাসকুলেশন, ই মানে এক্সিট, বের করে দেয়া। কাকে? ম্যাসকিউলিনকে, মেইলকে। একটা ফ্লাওয়ার যখন বার্ড অবস্থায় থাকে, ওই অবস্থায় উনি এই ফ্লাওয়ারটা ব্লেড দিয়ে পাপড়িকে কেটে ফেলে দিয়েছেন। এরপরে ভেতরে কাকে দেখা যাচ্ছে? স্টেমেনগুলাকে। স্টেমেনগুলাকে চিমটা, ফোরসেপস দিয়ে টেনে টেনে তুলে ফেলে দিয়েছেন। তার মানে ফুল ফ্লাওয়ারটাকে বানাই ফেলছেন এখন একটা ফিমেল ফ্লাওয়ার। এটা মারা যাবে না? না, মারা যাবে না, কখনোই মারা যাবে না স্যার। প্র্যাকটিক্যালি রিসার্চ করলে বুঝতে পারবেন। এটা নিয়ে আমাদের কিছু কাজ আমরা ইউনিভার্সিটিতে প্র্যাকটিক্যালি করছি, কখনোই মারা যাবে না। ঠিক আছে? এবার তুমি কি করলে? তার মানে তুমি ক্রস পলিনেশনের আগে কি প্রিভেন্ট করছো? সেলফ পলিনেশন। তা না হইলে রেজাল্ট আসবে, অ্যাকুরেট রেজাল্ট আসবে। চিন্তা করো, মেন্ডেল এভাবে করে প্রত্যেকটা ফ্লাওয়ারের পেছনে লেগেছিলেন। থাউজেন্ডস অফ প্ল্যান্ট কে উনি কিভাবে কন্ট্রোল করছেন, আমি একটু অবাক লাগছে। এটা বুঝতে পারছে যে কোনটা মেল ছিল কোনটা ফিমেল ছিল। ওটা তো একই ফ্লাওয়ার, ওটা তো বাইসেক্সুয়াল। ফ্লাওয়ার তো বাইসেক্সুয়াল। এট এ টাইম ইন আ সিঙ্গেল ফ্লাওয়ার ইউ আর গেটিং বোথ মেল এন্ড ফিমেল। ঠিক আছে স্যার? তাহলে কি করে দিলেন স্যার? ক্রস পলিনেশন। এটা করাই মেন্ডেল কি করলেন? এই ফ্লাওয়ারটাকে ভালো করে একটা কাপড়ের দিয়ে বলে প্লাস্টিকের সেলোফেন প্যাকেট দিয়ে ঢেকে দিলেন। কেন ঢেকে দিলেন? রাইট, আর যাতে ফার্দার কোনো পলিনেশন হইতে না পারে, এটা উনি প্রিভেন্ট করলেন। So pollination is done. You know, pollination is the precondition of fertilization. So fertilization will be held naturally হয়ে যাবে। Then fertilization এর পরে আমরা কি পাবো? একটা ফ্রুট পাবো, একটা মটরশুঁটি পাবো। একটা মটরশুঁটির ভিতরে কয়টা সিড আছে? 4টা সিড। এই সিডগুলো আপনি সো করে দিলেন। এটা একটা ফ্লাওয়ারের গল্প। এই গাছে এরকম 100টা ফ্লাওয়ার ব্লুম করছে, এই 100টা ফ্লাওয়ার আপনি কন্ট্রোল করছেন।
কথার কথাই আরো বেশি ব্লুম করতে পারে, কমও ব্লুম, মানে প্রত্যেকটা ফ্লাওয়ার উনি কি করছেন, চোখে চোখে রাখছেন স্যার। তাহলে আপনি অ্যাকুরেট রেজাল্ট পাবেন না স্যার। যাই হোক স্যার, এভাবে করে উনি সিডগুলাকে সো করছেন। সিডগুলা লাগাইলে নতুন একটা গাছ হবে, এই গাছগুলোকে বলে F1। F মানে ফার্স্ট জেনারেশন নাকি? নো স্যার, F মানে ফিলিয়াল। F মিন্স ফিলিয়ালের বাংলা হচ্ছে জেনারেশন, বংশধর। আর সাবস্ক্রিপ্টের জায়গায় যে 1 লিখছেন, বংশধর নাম্বার 1, বুঝছো? F মিন্স ফিলিয়াল। আসেন না আবার স্যার আসো তো, কিছুটা ফ্লেভার পাচ্ছো মেন্ডেলের রিসার্চে। আমি এইভাবে করে দেখে, এইভাবে করে উনি কয়টা, এটা আমি জাস্ট একটা ভ্যারাইটির গল্প বলছি, এরকম কয়টা ভ্যারাইটি নিয়ে কাজ করছেন, 34টা ভ্যারাইটি নিয়ে। এগুলো স্যার মানুষের পক্ষে সম্ভব কিনা জানি না স্যার, এগুলো অলমাইটি অ্যাঞ্জেল দিয়ে মনে হয় রিসার্চ গুলো করেছে, আমার কাছে এরকম মনে হয়। মানুষ কিভাবে এইভাবে প্রত্যেকটা ফ্লাওয়ার উনি মনে রাখবেন, অসাধারণ স্যার। তো যাই হোক স্যার, তুমি যখন এই ক্যালকুলেশনটা দেখাবা, এই মাঝখানে গ্রিন পকেটটার দিকে তাকাও, এই রিজিয়নটার দিকে। এখানে তুমি যদি এইখানেও কিন্তু অ্যারো সাইন দিয়ে দেখাইতে পারতা, বাট এগুলোকে প্রথমে তুমি কোন স্টেজে নিছো? এগুলো সব গ্যামেটস, মানে এগুলোকে হাফ, এগুলো টুয়াইস এন্ড থেকে কি হইছে? n হইছে। গ্যামেটিক স্টেজে না নিয়ে তুমি যদি এটাকে এইভাবে করে ক্রস করে বের করে ফেলো, জিরো পাবা। আগে গ্যামেটিক স্টেজে নেওয়া যাবে। খেয়াল করিও স্যার, সূক্ষ্ম কিছু জিনিসের জন্য মার্কস কাটা যাবে। তাহলে আগে কিসে নিতে হবে? গ্যামেটসে। তারপরে ক্যালকুলেট করে কি পাইছো? F1। এবার শুনো, তোমাকে আমি জেনোটাইপ বুঝাইছি, তোমাকে আমি ফেনোটাইপ বুঝাইছি, তোমাকে ডমিন্যান্ট ক্যারেক্টার বুঝাইছি, রিসেসিভ ক্যারেক্টার বুঝাইছি। এখন বাকি আছে বোঝানো হোমোজাইগাস, হেটেরোজাইগাস। দুইটাই হোমো মানে সেম, হেটেরো মিন্স ডিফারেন্ট। সেম টিটি হোমোজাইগাস, সেম হোমোজাইগাস, একটা স্মল একটা ক্যাপিটাল, হেটেরোজাইগাস। দুইটাই সেম অ্যালফাবেট, হোমোজাইগাস। ডিফারেন্ট অ্যালফাবেট, স্মল লেটার ক্যাপিটাল লেটার, হেটেরোজাইগাস। এখন শোনো, এইটাকে আমরা বলি পিওর টল, তাহলে এইটাকে বলবো পিওর শর্ট, কখনোই বলবো না, আমরা বলবো ডোয়ার্ফ। এই ক্ষেত্রে পিওর হবে না, কেন হবে না বলি। পিওর টল এইটা কি হবে? মিক্সড টল। কেন? কারণ একটা ক্যাপিটাল আছে, একটা স্মল টি আছে। শোনো, এইটা এদের সবার হাইট কি হবে বলো? টল। কেন টল হবে? মাঝারি হওয়ার কথা না? ডমিনেন্ট উইল বি এক্সপ্রেস, ক্যাপিটাল টি নিজেকে এক্সপ্রেস করছে, তার মানে F1 এর সবাই হবে ঠিক তার ফাদারের মতো লম্বা। ফাদারের হাইট যতটুকু, ওদের হাইটও কি হবে? সেম, 19-20 হবে না, সেম হবে। বুঝাইতে পারছি? এই জন্য এটার হাইট, এই জন্য এটাকে বলবো আমরা পিওর টল, এটাকে আমরা বলবো মিক্সড টল। আচ্ছা, এটা কি জেনোটাইপ না ফেনোটাইপ? ফেনোটাইপ। এগুলো সব জেনোটাইপ, এই যে চারটা। ঠিক আছে, এখন আসো, এটাকে আমি পিওর ডর্ফ কেন বলবো না? মিক্সড ডর্ফ বলতে কিছু নাই, ডর্ফ তো একটাই। স্মল টি নিজেকে কখন এক্সপ্রেস করতে পারবে? যখন তার সাথে কোনো ক্যাপিটাল টি থাকবে না। এই যে এখানে নাই বলে সেটা কি আছে? দুইটা। এটা তো আর সেকেন্ড কন্ডিশন নাই, এটা তো দুইটা কন্ডিশন। টলের এইটা একটা আছে, এইটা একটা আছে। এই টলকে বলা হয় পিওর টল, এটাকে বলে মিক্সড টল। ডোয়ার্ফের তো কোনো শর্টের কোনো কন্ডিশন নাই স্যার, একটাই। এইজন্য এখানে পিওর বলার দরকার নেই, শুধু ডোয়ার্ফ বা শর্ট। ঠিক আছে, এখন আসো, বাচ্চা কয়টা হইছে? চারটা না, 4 টাইপ, 4 টাইপস, চারটা না কিন্তু 4 টাইপস। একটা ফর্মুলা লিখো, types of offspring equal to types of offspring equal to 4 to the power n. Here n equal to
here n equal to number of pair contrasting character, pair p-a-i-r জোড়া, pair contrasting character, সৌর্য, pair এক জোড়া বৈশিষ্ট্য, one pair contrasting character, tall short কয় pair contrasting character, one pair, দুইটা না, one pair, দুইটা মিলে one pair, তাহলে n এর ভ্যালু কত হবে 1, 4 to the power 1 equal to 4. So 4 types of offspring we are getting here, not 4 in number. Then whenever we take two pairs of contrasting character, what will be the type of offspring? 4 squared 60, 3 pair হইলে 64, ইউনিভার্সিটিতে আমরা 64 পর্যন্ত স্টাডি করি। স্যার আমি এনটা বুঝি n হচ্ছে কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হচ্ছে, যেমন n equal to তুমি কি লিখছ আগে বলো, n equal to what you wrote, নাম্বার অফ পেয়ার কন্ট্রাস্টিং রাইট। এবার বোর্ডে তাকাও, টল ডর্ফ কয় পেয়ার ক্যারেক্টার, ওই n এর ভ্যালু হবে ওই 1, বুঝছো? এই জন্য 4 পাইছে, ঠিক আছে। এখন অনেক সময় অনেক কলেজে, এখানে ডিফারেন্ট কলেজের স্টুডেন্ট আছেন, অনেক সময় দেখা যায় টিচাররা ডিস্টার্ব করেন স্যার, বলেন যে না তুমি এইভাবে প্রশ্ন করার মার্কস দিব না, এটা কি বোর্ডে করতে হবে, চেকার বোর্ড বা পানেট স্কয়ার বোর্ড। তখন দেখো এই জিনিসটাকে তুমি এইভাবে করে দেখাবা, সেই ক্ষেত্রে আর এইখানে আসবা না, গ্রিন পার্টে আসবা না। এই জন্য তুমি তোমার টিচারের সাথে কথা বলে নিবা, স্যার আমি কি এইভাবে দেখাবো নাকি চেকার বোর্ডে দেখাবো, আপনি আগেই বলে দেন। স্যার বোর্ডে কোনটা করব? বোর্ড লিভারেন, বোর্ডের ক্ষেত্রে সমস্যা নাই, বোর্ড আপনাকে মার্কস দিবে, সিএসসি আপনাকে মার্কস দিবে। চেকার বোর্ডের মধ্যে চেয়ারটা বা ফ্যানটা কোনটা? জি বলতেছি স্যার, বলতেছি। তবে আমাকে যদি পার্সোনালি অ্যাক্স করেন, চেকার বোর্ডটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। আসো স্যার, চেকার বোর্ডে তুমি এই দিলা তো, এখানে একটা অবলিক লাইনটা আছে দেখছো না, মায়ের গুরুত্ব আগে, এই জন্য মাকে সবার আগে। দেন মায়ের কি দেওয়া হয়েছে, স্মল টি দুইটা গেমে। ফাদারের গ্যামেট কি, ক্যাপিটাল টি, এই যে এটা ফাদারের সাইন দেখছো। এবার মাল্টিপ্লাই করতেছি, ক্যাপিটাল টি স্মল টি, এই বক্সে কি বসবে, ক্যাপিটাল টি, মানে সবগুলো এটার কি, ক্যাপিটাল টি স্মল টি। এই বক্সে এই জায়গাটাতে লিখতে হবে স্যার, এরা হচ্ছে এই কথাগুলো লিখবা। কোন কথাগুলো, মিক্সড, এখানে লিখবা। প্রত্যেকটা বক্সের নিচে একটু জায়গা রাখবা, এই জায়গাতে কি লিখবা, ফেনোটাইপ লিখবা। ফেনোটাইপ কি, হেটারো জায়গা অনেক বড় ওয়ার্ড, এটা নাকি মিক্সড লিখো, মিক্সড। চেকার বোর্ডটা একটু বড় করে ড্র করবা। ফার্স্ট ব্যাচে সে দিয়ে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ এটা একটু ইজি, এটা তো এক্সামে আসবে না, এটা তো ফাউন্ডেশন। আমার আগে সব সেকেন্ড ল রিলেটেড, বাট আমি তোমাকে ইউজ টু করাচ্ছি এটার সাথে। নেক্সট ক্লাসে তুমি সেকেন্ডটা নিয়ে কাজ করবা, সেকেন্ড ল নিয়ে 16টা অফস্প্রিং নিয়ে কাজ করবা, ঠিক আছে। এগুলো এক্সামে আসবে না স্যার, বাট এইটা তো ফাউন্ডেশন, এটা দিয়ে তুমি সেকেন্ড ল রান করাবা, এই জন্য বুঝাইতে হচ্ছে এটা। তাহলে চেকার বোর্ড অর পানেট স্কয়ার বোর্ড, চেকার বোর্ড অর পানেট একজন কে, সায়েন্টিস্ট, জেনেটিস্টের নাম, জেনেটিস্ট, ফিজিস্ট, জেনেটিস্ট, ঠিক আছে। ফার্স্ট ব্যাচে দেখলাম মেনশন করাইছি, সবগুলো খালি পুনেট কি রে, পানেট বলতেছি আমি 1 নাম্বার। 2 নাম্বার, সায়েন্টিস্টের নাম একটু ভদ্রতার সাথে নিবি না, একটু সম্মানের সাথে নিবি না, বলে পানেট স্যার। আসেন স্যার, তাহলে পানেট স্কয়ার বোর্ড হইছে তো। আচ্ছা এবার আসো, তুমি F1 থেকে এবার F2 এর দিকে যাবা, F1 থেকে F2 এর দিকে যাবা। F1 এর সবাই কি বলতো, এই যে 4 টাইপের সবাই কি, মিক্সড। এবার তুমি F1 এর দুইটা অফস্প্রিং কে নিলা, সবাই বোর্ডে তাকাও, এটা এর পরে যাবে, চেকার বোর্ড বা এটা পরে যাবে, এই লেখাগুলো বোর্ডে তাকাও, লিখবা না, বোর্ডে তাকাও। যে কোনো দুইটা নিছো তুমি, ঠিক আছে। এটাকে তুমি মিন করলা আগের মতোই ফাদার হিসেবে, এটা কি ইউজ করবা সাইড সিগমা ওভার, সো এটা মাদার হিসেবে কাজ করবে। গ্যামেটিক লেভেলে নিয়ে যাও, এবার ক্রস করতেছি। দেখো প্রথমে এইটা দিয়ে ওই দুইটাকে মাল্টিপ্লাই করব, ক্যাপিটাল টি
ক্যাপিটাল টি স্মল টি। এবার এটা দিয়ে দুটাকে মাল্টিপ্লাই করব, লাস্ট ওয়ান। বলো এটা কেমন? টল। এটা কেমন? টল। এটা কেমন? আর এটা শর্ট। আচ্ছা, তাহলে টল কয়টা পাইছো? শর্ট কয়টা পাইছো? তাহলে ফেনোটাইপিক রেশিও কত? এবার আসো জেনোটাইপিক রেশিও। জেনোটাইপিক রেশিও যখন বলবে তখন অ্যালফাবেটগুলোর দিকে তাকাইতে হবে। ক্যাপিটাল টি কয়টা পাইছি? 1। ক্যাপিটাল টি স্মল টি কয়টা পাইছি? 2। স্মল টি কয়টা পাইছি? আন্ডারস্টুড। শেষ করো। বলেন জি, এটা F2। এই চারটা টাইপ হচ্ছে F2। এরা সবাই F2। এরা F1 ছিল, F1 থেকে তুমি F2 এরা F2 সবাই। F মানে কি? F মানে কি? ফিলিয়ার। আবার বলো ফিলিয়ার। আবার বলো ফিলিয়ার। আবার বলো ফিলিয়ার। এটা যে মিস্টেক না, F মানে ফিলিয়ার। ভাইবা বোর্ডে আস্ক করবে কাউকে না কাউকে, বলে এত মেন্ডেল নিয়ে পড়াইছে তোমাদের টিচার, খোঁচা দিবে কাকে? পড়াইছে তোমাদের টিচার, দেখি F মানে কি বলো? F বলে স্যার F মানে স্যার ফার্স্ট জেনারেশন। কনফিডেন্টলি স্যার বলে, কনফিডেন্টলি রং। স্যার নেক্সট, এটা নেক্সট পার্ট। এটা এর পরে। হ্যাঁ, এই যে F1 এর দুইটা বাচ্চা নিছো, আমাকে আলাদা করে ফাদার মাদার এগুলো আবার লিখতে হবে। জি লিখতে হবে। এবং এখানে ফেনোটাইপ আমি লিখি নাই, এই যে এটা নিচে ইয়া লেখা লাগবে, মিক্সড লেখা লাগবে, মিক্সড। ওই প্যাটার্ন ফলো করে লিখো। তাহলে জেনোটাইপিক রেশিও ফেনোটাইপিক রেশিও বুঝতে পারছো? আচ্ছা, এই 3 ভেঙে কত আসছে? বল 3 ভেঙে কত আসছে? 1:2। ঠিক আছে স্যার, মাঝখানে দুটোকে মিক্সড লিখতে হবে। জি, মিক্সড লেখা লাগবে অবশ্যই। আমি যেভাবে লিখে গেছে, আমি তো খালি জাস্ট টল দিয়ে এখানে লিখবা, এদিকে তাকাও। এটা যে হোমোজাইগাস টল, এগুলো হচ্ছে হেটেরোজাইগাস টল। করো, রিসার্চ করো, কোশ্চেন থাকলে আস্ক করো। জেনেটিক্স আমার খুবই পছন্দের পার্ট। বুক থেকে এখনই কোশ্চেন করা তো বই আছে। বই আছে না? কোনটা বলবো? স্মল টি তো কি লিখবো? ডর্ফ, শর্ট। স্যার কোন সেই লেভেলে কি ইভলিউশন আলাদা টপিক? হ্যাঁ, ইভলিউশনে ফার্স্ট ইয়ারে বক্সিং মোটামুটি। এবারে যে টিচার উনি এটা আমাদের পড়াতেন, উনি অ্যাথিস্ট। একটা তো কমন জানা জিনিস, রেভেলেশন যারা পড়ে বেশিরভাগই অ্যাথিস্ট। মানে উনি যে কোনো হয়ে হোক, there is nothing in the world God বলতে কিছু নয়, সবকিছু অটোমেটিক্যালি হয়েছে। স্যার এরকম কেন? সেল হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। এটা এভলিউশন থিওরি কোনো এস্টাবলিশ করার জন্য ক্লাসে মোটামুটি উনি ব্রিং করতেন স্যার। তা আমি এভলিউশনের ক্লাস কয়েকটা মাত্র করছি, করার পর দেখি যে না, এটা টোটালি ক্লাস করলে দেখি রিলিজিয়নের সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। তারপর থেকে আমি অ্যাভয়েড করলাম স্যার। আমি ক্লাসের কথাগুলো বলেছি যে কোনো না, আমরা যে রিলিজিয়ন আছে, আমার প্রত্যেকের একজন গড আছে। কেউ গডকে আল্লাহ নামে ডাকতেছি, কেউ ভগবান নামে ডাকতেছি, কেউ জাস্ট গড, খোদা এই নামে ডাকতেছি, আছে তো। তার মানে আমরা কোনো না কোনো রিলিজিয়নে বিলিভ করি। বাট ওই মানুষগুলো স্যার কোনো রিলিজিয়নে বিলিভ করে না। এরা মনে করে যে সবকিছুই অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, সেলফ ফর্ম করেছে। হ্যাঁ, এইটাই। আরএনএ ডিএনএ এগুলো অর্গানিক মলিকিউলস থেকে আসছে। এগুলো সব মানে উচিত আপনার কথাবার্তা প্যাটার্ন ডিফারেন্ট। তো এগুলো বিলিভ করা যাবে। আর ডারউইনের থিওরি হেলথ ক্রিটিসাইজ করে। এইটাই তো ডারউইন থিওরি, তো এইটাই ডারউইন থিওরি তো এটাকে সাপোর্ট করে যে ওরা বলতে চাচ্ছে ন্যাচারাল সিলেকশন ছাড়াও আর অনেক ফ্যাক্টরস আছে, শুধু ন্যাচারাল সিলেকশন। ইন্টারচার ক্রিটিসাইজেশন ফিনিশ হয়েছে। টাইম কত হয়েছে দেখতে? কোশ্চেনটা সলভ করি নাকি বলেন স্যার? ফেনোটাইপ না করা লাগে না, জেনোটাইপ স্যার। কোনটা এটা? না, জেনোটাইপ না, কোনো কিছুই করা লাগে না। উপরটা কে স্যার? কোনটা কি? যেটা ভাঙছে স্যার তো ইংলিশে যেটা ফাদার ফাদার এটা এর নিচেরটা। এটা নিচেরটা। না স্যার, কেন করা লাগে না?
না সার্কেল করব কেন, সার্কেল করার কি ইফেক্ট হবে হ্যাঁ কি করা লাগে জি বুঝাইতে গেলে আমি আমি তো কোনোদিন করাইনি স্টুডেন্ট আচ্ছা করাইলে করবো শেষ আমি বাবা এগুলো নিয়ে কোনো ঝামেলার মধ্যে যেতে চাই না কোন করেছে করা যায় এফ একটু ভালো একটা কোশ্চেন আসছে F2 এর জন্য কি আলাদা চেকার বোর্ড ড্র করতে হবে এটা ছিল F1 এর চেকার বোর্ড এখন তুমি F2 এর চেকার বোর্ড সবাই করো দেখি চেকার বোর্ড দেখো F2 এর চেকার বোর্ড করো কই স্লাইড হ্যাঁ ভেরি চেকার বোর্ড করো সবাই খাতাটা বন্ধ করে বসে করো কি রে মিশন ও কি খাতা কি বন্ধ স্যার বন্ধ কি বলা এটা স্যার তোর মুখটা বন্ধ ইমাস্কুলেশন মানে হচ্ছে